Hello, this is Mansur Ali and welcome to Ali's teaching. তোমরা আমার সাথে ইংরেজি শেখো বাংলাতে অত্যন্ত সহজভাবে। আমি চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে ইংরেজি শেখাবার জন্য বাংলা ভাষায়। আমি তোমাদের কিছু টেকনিক বলে দিই, এই টেকনিকগুলো অবলম্বন করে ইংরেজি শেখা যায় এবং ইংরেজি শেখার ব্যাপারটা বেশ খানিকটাই সহজ হয়ে যায়। আমি সেই কাজটাই করার চেষ্টা করে থাকি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ আজকে দেখব, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। চলো আর দেরি নয়, আমরা পার্টস অফ স্পিচে আমাদের আলোচনা শুরু করি। আইলিস টিচিং পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দখল করে আছে। ইংরেজি ভাষা আয়ত্ত করতে হলে পার্টস অফ স্পিচ জানাটা অত্যন্ত প্রয়োজন। পার্টস অফ স্পিচ না জানলে ইংরেজি ভাষা সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়াটা সো টাফ। সো হোয়াই টু মেক এনি লেট, লেটস সি হাউ টু লার্ন দিস পার্টস অফ স্পিচ অ্যান্ড হোয়াট আর দ্য টেকনিক্স, লেটস নো। ওকে, তাহলে চলো আর দেরি নয়, সেটা আমরা শুরু করি। প্রথমে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের ডেফিনেশন। এই ডেফিনেশন জিনিসটি অনেক শিক্ষার্থী বুঝতে পারে না। তো আমি সহজভাবে তোমাদেরকে কিভাবে মনে রাখতে হয় এবং কীভাবে বুঝতে হয় সেই জিনিসটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের অনেকের বইয়ে অনেক রকম ডেফিনেশন দেওয়া আছে। ওকে, তো ওই সকল ডেফিনেশন তোমরা পড়ছো কিন্তু তোমাদের মনে থাকছে না, কি ঠিক বলেছি? তো আমি অত্যন্ত সহজ করে বলছি, তোমরা একটু শোনো। সেটা হলো পার্টস অফ স্পিচ কাকে বলে? ওয়েল, আমি বলে দিচ্ছি। বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। তো বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলতে কি বোঝায়? হ্যাঁ, তো সেটি আমরা দেখব। চলো একটু দেখি। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। হি কামস টু স্কুল এভরিডে। একটা বাক্য লিখেছি। তো এই বাক্যটি হচ্ছে, দেখো, হি কামস টু স্কুল এভরিডে, এই বাক্যটি লেখা হচ্ছে। এখন এই বাক্যটি এটা ইংলিশে একটা বাক্যে কি বলা হয়? একটা বাক্যকে কি বলা হয় ইংলিশে? একটি বাক্যকে কি বলা হয় ইংলিশে? একটি বাক্যকে বলা হয় সেন্টেন্স। কি বলা হয়? সেন্টেন্স, তাই না? ইংলিশে একটি বাক্যকে বলা হয় সেন্টেন্স। তো এই সেন্টেন্সের আরেকটি নাম কিন্তু স্পিচ। SPEECH, স্পিচ। তো হি কামস টু স্কুল এভরিডে, এটা কি? একটা সেন্টেন্স। তো সেন্টেন্সের আরেকটা নাম কি বলেছি? স্পিচ। তাহলে এই জিনিসটা কি হলো? একটা স্পিচ, তাই না? তো এইটা হলো এখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা হলো কি? একটা স্পিচ। তো এই স্পিচের হি একটা পার্ট না? অবশ্যই। কামস একটা পার্ট, টু একটা পার্ট, স্কুল একটা পার্ট, এভরিডে প্রত্যেকেই এক একটি পার্ট। তো এটি একটি ফুল সেন্টেন্স। এই ফুল সেন্টেন্সের এটি একটি স্মল পার্ট, তাই না? এটা একটি স্মল পার্ট। হি একটা পার্ট, একটা স্মল পার্ট, আমরা বলতে পারি একটা ছোট্ট অংশ। এই বাক্যটির একটা ছোট্ট অংশ হচ্ছে হি, কামস হচ্ছে আরেকটা অংশ, টু হচ্ছে আরেকটা অংশ, স্কুল হচ্ছে আরেকটা অংশ, এভরিডে এটাও হচ্ছে একটা অংশ। তো আমরা যদি এগুলোকে ছোট ছোট অংশ বলে মনে করতে চাই, তাহলে এটি একটা পার্ট অফ স্পিচ, এটি আরেকটা পার্ট অফ স্পিচ, এটি আরেকটা পার্ট অফ স্পিচ, এটি আরেকটা পার্ট অফ স্পিচ এবং এটি আরেকটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কেন বললাম? এটা যেহেতু একটা স্পিচ, আর এটা যেহেতু এগুলো প্রত্যেকটি যেহেতু এক একটি পার্ট, তাই এটি একটা পার্ট অফ স্পিচ না? তোমরাই বলো, এটি কি পার্ট অফ স্পিচ না? এটা আরেকটা পার্ট অফ স্পিচ না? এটা আরেকটা পার্ট অফ স্পিচ না? তাহলে প্রত্যেকটি তো এক একটি পার্ট অফ স্পিচ। কেন পার্ট অফ স্পিচ?
তোমাদেরকে একটু বলার চেষ্টা করি। এই যে আমার এটা দেখতে পাচ্ছ, এটা কি আমি দেখাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছ দেখো তো, এইটা আমার একটা হাত, তাই না? এটা একটা হাত, আমার বডির একটা পার্ট কিন্তু এই হাতটা, তাই না? এই হাতটা, এটাও কিন্তু আমার বডিরই আরেকটা পার্ট। তারপরে নাক, নাক কি আমার বডির একটা পার্ট না? তাহলে এইভাবে প্রত্যেকটি লিম্বস কিন্তু আমাদের বডির এক একটি পার্ট। তো তাহলে আমি এই হাতকে বলতে পারি না পার্ট অফ এ স্পিচ, পার্ট অফ এ বডি, পার্ট অফ মাই বডি? আমার এই হাতটাকে আমি কি বলতে পারি না দিস ইজ এ পার্ট অফ মাই বডি? বলতে পারি। তো ঠিক তেমনভাবে এটা যদি একটা সেন্টেন্স হয় পুরাটা, হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে স্কুল কি একটা পার্ট না? অবশ্যই। তাহলে এই স্কুলটা হচ্ছে পার্ট, কিসের পার্ট? একটা স্পিচের পার্ট। তাহলে আমরা যদি হি কামস টু স্কুল এভরিডে প্রত্যেকটি পার্টকে আমরা একসাথে বোঝাতে চাই, তাহলে আমরা কি সংক্ষেপে পার্টস, অর্থাৎ পার্ট শব্দটাকে প্লুরাল করে পার্টস, পার্টস, পার্ট থেকে আমরা বলবো পার্টস। মানে এটা সিঙ্গুলার ছিল, এটা কি সিঙ্গুলার ছিল, এটা হচ্ছে প্লুরাল। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, সিঙ্গুলার পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো সবগুলোকে একসাথে বোঝাবার জন্য আমরা প্লুরাল করেছি, করে বলছি পার্টস, পার্টস অফ স্পিচ। তাহলে আমি যে কথাটা বলেছিলাম বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে, এই কথাটা কি তোমরা বুঝতে পারলে? নিশ্চয় এতক্ষণে তোমাদের কাছে এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে। তোমাদের বইয়ে তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, তোমাদের বইয়ে কিন্তু এটি বিভিন্নভাবে লেখা আছে, তাই না? যে এক একটা বই এক এক মতোভাবে লেখা আছে। তো সেন্টেন্সে প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। ওকে, এভাবে অনেক কিছু লেখা আছে। তো সেটি যদি মনে রাখতে পারো ওয়েল ডান, নো প্রবলেম। কিন্তু মনে রাখতে না পারলে আমি ছোট্ট করে বলেছি, সেটি একটু মনে রাখার চেষ্টা করো। বাক্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পার্টস অফ স্পিচ বলে। অলরাইট, এটাই আমার মনে হয় আলোচনা করা হয়ে গেছে। যারা অনেক স্লো তারাও আমার মনে হয় এটি বুঝতে পেরেছে। তাহলে এরপরে আসবো পরবর্তী স্টেজ। আরেকটি কনসেপ্ট তোমাদের সাথে, পার্সেপিসের ডেফিনেশন নিয়ে আরেকটি কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করা দরকার আছে, অত্যন্ত জরুরি বিষয়টি। সেটি আলোচনা না করলেই না, সেটি একটু তোমাদের সাথে বলে রাখি। সেটা হলো, দেখো, yesterday comes he, দেখো এখানে লেখা হয়েছে yesterday comes he। এখানে yesterday মানে হচ্ছে কি, আমি যদি বলতে চাই এটি একটি সেন্টেন্স, yesterday comes he। yesterday মানে গতকাল, comes মানে আসে, he মানে সে। তো yesterday comes he, এটি কিন্তু কতগুলো ওয়ার্ড হয়েছে, কতগুলো ওয়ার্ড হয়েছে, কিন্তু এটির কোনো সঠিক অর্থ বের করা যাচ্ছে না। এখানে এই শব্দগুলো এটা এটা এটা, এগুলো কি পার্টস অফ স্পিচ হবে? এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ হবে না। কেন হবে না? পার্টস অফ স্পিচ হতে হলে, পার্টস অফ স্পিচ হতে হলে অবশ্যই একটি শুদ্ধ বাক্যের পাঠ হতে হবে, একটি শুদ্ধ বাক্যের পাঠ হতে হবে। শুদ্ধ বাক্য হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলো মেনটেন করে একটি শুদ্ধ বাক্যের অংশ বাক্যের হতে হবে, এবং সেই বাক্যের অংশ হতে হবে পার্টস অফ স্পিচ হতে হলে। এখানে দেখো yesterday comes he, এখানে yesterday বলা আছে, আবার কামস বলা আছে, টেন্সের কোনো মিল নাই। আবার এই যে হি কামস yesterday, যদি এভাবে আমরা বলতাম তাহলেও কিন্তু অর্থ আসছে না, কারণ টেন্সের সাথে মিলছে না। কারণ yesterday আছে, এখানে কেম হওয়ার কথা ছিল, অথচ এখানে কামস লেখা আছে। তো ওয়ার্ডের যে অর্ডারগুলো, হি কেম yesterday, এইভাবে যদি আমরা লিখতাম তাহলে কিন্তু এটা শুদ্ধ বাক্য হতে পারতো। তার মানে এখানে কি ভুল আছে?
ওয়ার্ডের অর্ডারগুলো মানে সাজানোটা রং আছে, আবার টেন্সেরও মিস্টেক আছে। আমরা যদি বাক্যটিকে এভাবে লিখতাম, হি কেম yesterday, হি কেম yesterday, সে গতকাল এসেছিল, সে গতকাল এসেছিল। এই যে বাক্যটি, এটি কিন্তু একটি শুদ্ধ সেন্টেন্স ছিল, তাই না? তাহলে এখানে এই শব্দটিকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারি, এই শব্দটাকে আমরা পার্ট অফ দিস স্পিচ বলতে পারি, এবং এই শব্দটাকে আমরা বলতে পারি পার্ট অফ দিস স্পিচ। কিন্তু এই শব্দটাকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারছি না, আমরা পারছি না, এটাকে কিন্তু বলতে পারছি না, কিন্তু এটাকে আমরা বলতে পারছি। ওকে, এই প্রত্যেকটাকে আমরা পার্ট অফ স্পিচ বলতে পারি, বা সংক্ষেপে সবগুলো শব্দকে বোঝাবার জন্য আমরা পার্টস অফ স্পিচ বলতে পারছি। ওকে, এই শুদ্ধ বাক্যের অংশ হওয়াটা অত্যন্ত জরুরি। আমি মনে করি এতক্ষণে তোমরা এই বিষয়টি বুঝে গেছ। পরবর্তী স্টেজে আমরা আলোচনা করব পার্সিপিসের ক্লাসিফিকেশন। তোমরা বলো তো, পার্সিপিসকে কয় ভাগে ভাগ করা যায়? নিশ্চয়ই মনে মনে ভাবছো। কেউ বলছো 2 ভাগে, কেউ বলছো 5 ভাগে, কেউ বলছো 8 ভাগে। হ্যাঁ, 8 ভাগটাই কারেক্ট। যারা 8 ভেবেছ মনে মনে যে 8 কাইন্ডস অফ ক্লাসিফিকেশন, 8 ক্লাস আর দেয়ার ইন পার্সিপিস, তারা ঠিক করে বলতে পেরেছ। অন্যরা যারা অন্য কিছু বলেছো তাদেরটা কিন্তু ঠিক হয়নি। ওকে, তাহলে পার্সিপিসকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, 8 কাইন্ডস। চলো আমরা নামগুলো জেনে নেই। 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর প্রনাউন। আমার সাথে বলো, তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি কিন্তু মুখস্থ বললাম, দেখেছ? নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমি কিন্তু সব কিছুই মুখস্থ বলছি। আজ এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ক্লাস করছি, এটা পুরোটাই কিন্তু মুখস্থ। আমি কিন্তু বই দেখে বা কোনো সোর্স দেখে বলছি না। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, আরে বা, একজন টিচার তো পারবেই। একজন টিচার, তার দেখলে সব মুখস্থ, সব তো জানা। এটা অজানার কিছু নাই। এটা কতবার যে পড়াচ্ছি ছাত্রীদের, তার ঠিক ঠিকানা নাই। ওকে, তাহলে আর দেরি না, আমরা পার্সিপিস সম্পর্কে, ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানলাম। তো এই ক্লাসিফিকেশন তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে, এবং সেই সাথে বানান সহকারে, নামগুলো বানান সহকারে মুখস্থ করে নিবে। ঠিক আছে? বানান অবশ্যই শিখে নিবে। বানান শিখলে তোমাদের কনফিডেন্সটা অনেক গ্রো করবে। তো চলো, পার্সিপিস আইডেন্টিফিকেশনের কতগুলো টেকনিক আছে, এই টেকনিকগুলো, এই গোপন কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আমি কতটা তোমাদের বোঝাতে পারি, দেখা যাক। প্রথমে আমি আলোচনা করব নাউন নিয়ে। কি নিয়ে? নাউন। Noun. Noun is a naming word. Noun is that which names something. Something, I mean a person, a place, a thing, any idea, any quality, অনেক কিছু হতে পারে। তো তাহলে ইংলিশে যে কথাটি বললাম সেটার বাংলা অর্থটা কি? মানে কোনো নাম বোঝায় এরকম শব্দটাকেই বলা হচ্ছে নাউন। নাউন দ্বারা কোনো নামকে বোঝায়। সেটা কিসের নাম হতে পারে? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্লেসের নাম হতে পারে, কোনো আইডিয়ার নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, কোনো দোষের নাম হতে পারে, অনেক কিছু হতে পারে। ওকে, দোষ এবং গুণের নামও কিন্তু নাউনের মধ্যে গণ্য। অনেকেই কনফিউজড হয়ে যায় যেটা তো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ তো অবশ্যই, তবে নাম হিসেবে যখন ব্যবহৃত হবে তখন সেটা হবে নাউন। যেমন কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, এই কাইন্ড শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু যদি আমরা বলি কাইন্ডনেস, দয়া, তখন সেটা হবে কিন্তু নাউন। দয়া হচ্ছে নাম, আর কাইন্ড হচ্ছে কোনো একটা কোয়ালিটি, কোনো একজন ব্যক্তির কোয়ালিটি, এটা নাম না। দয়া হলো কোনো একজন ব্যক্তির কোয়ালিটি। এটা একটু ট্রিকি আছে বোঝাটা, তো তোমরা একটু প্র্যাকটিস করবে। দয়া কিন্তু কাইন্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, হি ইজ ভেরি কাইন্ড। তো দেখো, সেটাই বোঝাই তোমাদেরকে একটু।
কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এই যে কাইন্ডনেস মানে দয়া, এই দয়া শব্দটি কিন্তু একটা নাউন, মানে দয়া হচ্ছে একটি মহৎ গুণ, ভার্চু এটি হচ্ছে একটা নাউন, ঠিক আছে। গ্রেট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডজেক্টিভ, এডিজে সংক্ষেপে লিখেছি অ্যাডজেক্টিভ, অলরাইট। তাহলে এটি কি, এটি কিন্তু ভার্ব, এটি কি, এটা আর্টিকেল, আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলা যায়, এ ডি জে। এ হচ্ছে একটি আর্টিকেল, এ কে এ এন এবং তাকে আর্টিকেল যদি কেউ বলতে চায় নো প্রবলেম, সেটা বলতে পারবে। তবে কিছু কিছু গ্রামারিয়ান আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলেছেন। তোমরা কাজেই তোমরা যদি অ্যাডজেক্টিভ লেখো আর্টিকেলকে, দ্যাট ইজ অলসো কারেক্ট, দ্যাট মাস্ট বি কারেক্ট, নো প্রবলেম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কাইন্ডনেস শব্দটি, দয়া, এটি কিন্তু একটা নাউন। তো নাউন অনেকভাবে আসতে পারে। রহমান, মিস্টার রহমান ইজ ভেরি কাইন্ড। তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ রহমান নামে কেউ থাকো, অনেকের নামের শেষে রহমান থাকে, আব্দুর রহমান বা অনেক রহমান আছে, তো ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট টু হার্ট, এটা কিছু মাইন্ড করবে না। এটা হচ্ছে ইমাজিনারি একটা নাম লিখেছি আমি, মিস্টার রহমান ইজ ভেরি কাইন্ড। মিস্টার রহমান হচ্ছে, রহমান সাহেব অনেক দয়ালু। মিস্টার রহমানকে আমরা বাংলা ভাষায় রহমান সাহেব এভাবে আমরা ট্রান্সলেট করে থাকি, তোমরা সেটা করতে পারো। তো মিস্টার রহমান ইজ ভেরি কাইন্ড, এখানে এই যে রহমান, এটা একজন ব্যক্তির নাম, সিম্পল নেম। তো এটা কি হবে তাহলে, এই যে মিস্টার রহমান পুরোটাই, এটা কি নাউন হতে পারে না? একটা ব্যক্তির নাম, তো নাম যদি হয় তাহলে সেটাই তো নাউন হবে। তাহলে রহমান তো একজন ব্যক্তির নাম, তাহলে নাউন কেন হবে না? অবশ্যই এটা নাউন। সহজ না নাকি কঠিন মনে হচ্ছে? এটা একটি ব্যক্তির নাম, তাই এটা নাউন। এর চেয়ে সহজ করি আর কি হতে পারে? একটা নাম, কত নাম আছে আমাদের চারদিকে। আমি একটা রুমে আছি, রুম একটা নাম, এটা নাম। আমি একটা মানুষ, এটা একটা নাম। আমার নাম মনসুর, এটা একটা নাম, নাউন। আমি ভিডিও করছি ক্যামেরা দিয়ে, ক্যামেরা একটা নাম। আমি স্কুলে যাচ্ছি, মনে করো আমি স্কুলে যাচ্ছি, কোথায় যাচ্ছি? স্কুলে, স্কুল একটা নাম। তো নামগুলোই তো নাউন, ওকে। যে কোনো জিনিসের নামই হচ্ছে নাউন, তো সেটা। তাহলে আমরা নাউন সম্পর্কে মোটামুটিভাবে একটা আইডিয়া পেলাম। তো এবার নাউনের পরে আমি একটু দেখাবো তোমাদের প্রনাউন, PRONOUN, প্রনাউন। The word which is used in place of a noun is called pronoun. The word which is used in place of a noun is called a pronoun. যে ওয়ার্ডটা নাউনের বদলে বসে, নাউনের জায়গাতে বসে, নাউনের পরিবর্তে বসে, তাকে বলা হয় প্রনাউন। মানে নাউনের বদলে যা কিছু বসানো হয়, বসানো যায়, সেগুলাই হচ্ছে প্রনাউন। এক কথায় কি বসানো যায় নাউনের বদলে? মনে করো রফিক ইজ এ গুড বয়। আমি একটা এক্সাম্পল বলছি, রফিক ইজ এ গুড বয়। রফিক একটা ভালো ছেলে, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। প্রথম সেন্টেন্সে আমি দেখো বলেছি রফিক, ওকে। পরের সেন্টেন্সে আমি বললাম হি গোজ টু স্কুল, হি। পরের সেন্টেন্সে আমি হি বলেছি, রফিক বলিনি। কিন্তু বারবার যদি আমি রফিক বলে যাই, রফিক ইজ এ গুড বয়, রফিক গোজ টু স্কুল এভরিডে, রফিক লিসেন্স টু হিজ মাদার, রফিক হেল্পস হিজ মাদার, এভাবে যদি প্রত্যেকটি সেন্টেন্সে আমি রফিক 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 বলে যাই,
তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না। এটা এটা এভাবে বলার কোনো নিয়ম নাই। এটাকে যে কোনো ভাষায় এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে প্রথম সেন্টেন্সে নাউন ব্যবহার করে পরের সেন্টেন্সে প্রনাউন অর্থাৎ সর্বনাম ব্যবহার করতে হবে। এই যে নাউনের বদলে পরবর্তীতে আমরা যে অল্টারনেটিভ ওয়ার্ড তাকে বোঝানোর জন্য ইউজ করছি সেগুলি হচ্ছে প্রনাউন। ওকে, আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিই, দেখাই দিই। মনে করো রাফিক ইজ এ গুড বয়। রাফিক ইজ এ গুড বয়। হি goes to school every day. যারা আমার এই ক্লাস সম্পর্কে আরও ক্লাস দেখতে চাও প্রনাউনের উপরে, তোমরা আই বাটনে প্রেস করবে। আই বাটনে প্রেস করলে প্রনাউনের উপরে আমার আরও ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো ওকে, তাহলে এখানে কি লিখেছে দেখো, রাফিক ইজ এ গুড বয়। রফিক হচ্ছে একটা ভালো ছেলে। হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। প্রথম বাক্যে রফিক লেখা হচ্ছে, দ্বিতীয় বাক্যে রফিক না লিখে আমরা হি লিখেছি। এই হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? রফিককেই বোঝানো হয়েছে, তাই হি হচ্ছে এখানে প্রনাউন। ওকে, এরকম করে হি আছে, সি আছে, দে আছে, ইট আছে, অনেক প্রনাউন আছে। সেগুলো তোমরা দিনে দিনে শিখতে পারবে। আমার ভিডিওতে দেখতে থাকবে। আমি এগুলোর উপরে অনেক ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই আমার এখান থেকে জানতে পারবে। ওকে, তো আমরা এই পর্যায়ে দেখব অ্যাডজেক্টিভ। ADJECTIVE। ওকে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলা হয়, অ্যাডজেক্টিভ ইজ এ ডিসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ এ ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে একটি বর্ণনামূলক ওয়ার্ড হিসাবে। মানে অ্যাডজেক্টিভ হলো সেটাই যা দ্বারা কোনো নাউন অথবা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ওকে, সংখ্যাও অ্যাডজেক্টিভ, পরিমাণও অ্যাডজেক্টিভ, দোষ, গুণ অ্যাডজেক্টিভ। Okay, so let's see an example. My father is a rich man. My father is a rich man. আমার বাবা একটা ধনী লোক। ওকে, এই যে ধনী দ্বারা বাবাকে ডিসক্রাইব করা হয়েছে, ধনী শব্দটা দ্বারা বাবাকে, এই যে আমার বাবাকে, এই যে ম্যান শব্দটাকে ডিসক্রাইব করা হয়েছে। এই রিচ ম্যানের আগে রিচ শব্দটা বসে কি হয়েছে? ম্যানকে ডিসক্রাইব করেছে। মাই ফাদার ইজ এ ম্যান আমি যদি বলতাম, তাহলে বোঝানো হতো মাই ফাদার ইজ এ ম্যান, আমার বাবা একজন পুরুষ মানুষ। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে রিচ বলার দ্বারা যেটা করা হয়েছে সেটা হলো, এখানে বোঝানো হয়েছে রিচ ম্যান, ধনী লোক। ওকে, এই ধনী লোক দ্বারা এই নাউন শব্দটাকে ডেসক্রাইব করা হয়েছে, তাই এই রিচ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। রিচ শব্দটি কি? অ্যাডজেক্টিভ। আমি সংক্ষেপে লিখলাম অ্যাডজেক্টিভ। ওকে, ইজ এ গুড বয়। এই গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ, কারণ এই গুড শব্দটি বয়কে ডিসক্রাইব করছে, বয়ের অবস্থা বর্ণনা করছে। ওকে, তো এই গুড শব্দটি এই জন্য এটি একটা অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, এবার আমরা দেখব ভার্ব। ভার্বকে বলা হয় ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড ইন এ ওয়ার্ড। আমরা বলতে পারি ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, খাওয়া বোঝায়, করা বোঝায়, ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় ভার্ব। যে ওয়ার্ড দ্বারা
কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, আমরা সহজভাবে এটা বুঝলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, এক কথায় তাকে বলা হয় ভার্ব। কাজ করা বোঝানো ওয়ার্ডকে বলা হয় ভার্ব। যেভাবে বলবে সেভাবেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আই অ্যাম রাইটিং, এই যে আই এম রাইটিং, রাইট থেকে রাইটিং, এটি হচ্ছে একটা ভার্ব। এম এটাও একটা ভার্ব। অবশ্যই এখানে দুই রকম ভার্ব লেখা হচ্ছে। ভার্বের আবার ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব। তো যাই হোক, দুটোই ভার্ব, এটাও ভার্ব এটাও ভার্ব, না প্রবলেম। ওকে, আমরা ভার্ব দেখলাম। ভার্বের আরেকটি এক্সাম্পল দেখি। চল, ভার্বের আরেকটি এক্সাম্পল, মাই sister reads in class 12. My sister reads in class 12. আমার বোন দ্বাদশ শ্রেণীতে পড়ে, তার মানে কি কলেজে পড়ে, তাই না? কলেজে ইন্টারমিডিয়েটে ফাইনাল ইয়ারের ছাত্রী, তাই না? তো এই যে রিডস শব্দটি, এটি কি বলতো? ভার্ব। কারণ এটি দ্বারা তার কোন ক্লাসে পড়ে, কি করে তা সেটা বোঝানো হয়েছে, কাজে এটি হচ্ছে একটি ভার্ব। এটা হলো। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ। ও অ্যাডজেক্টিভ না, সরি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব একটু ট্রিকি আছে। অ্যাডভার্ব নাউন অথবা প্রনাউন ছাড়া বাকি যে কোনো পার্টিসিপেন্টসকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব হলো সেটাই যেটি কোনো অ্যাডজেক্টিভকে, কোনো ভার্বকে, এমনকি কোনো অ্যাডভার্বকে, কোনো প্রিপোজিশনকে, কোনো ইন্টারজেকশনকে, এমনকি কোনো সেন্টেন্সকে, পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ডিসক্রাইব করতে পারে, সেটা হলো অ্যাডভার্ব। এই জন্য অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনটা একটু ট্রিকি। আমি তোমাদেরকে ছোট্ট করে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। চলো, দে ওয়াক স্লোলি। সাধারণত অ্যাডভার্বের পরে অনেকগুলো অ্যাডভার্ব আছে যেগুলোর পরে এল ওয়াই যুক্ত থাকে, যেমন এখানেও আছে, স্লোলি এল ওয়াই আছে, কুইকলি এল ওয়াই আছে, এরকম অনেক শব্দের অনেক অ্যাডভার্বের পিছনে এল ওয়াই যুক্ত আছে। ওকে, দে ওয়াক স্লোলি, তারা হাঁটে। কেমন করে হাঁটে? স্লোলি হাঁটে। এই স্লো শব্দ দ্বারা তাদের ওয়াকটা কেমন এটা বোঝানো হয়েছে, ভার্বটা কেমন সেটা বোঝানো হচ্ছে। তার মানে এই স্লোলি শব্দটি ভার্বকে মডিফাই করেছে। এই যে মডিফাই করলো সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, এবং আরও কোনো অ্যাডভার্ব যদি থাকে সেটাকে মডিফাই করতে পারে। একটা সেন্টেন্স লিখি দেখো। He writes very well. He writes, সে লেখে, very well, কেমন লেখে? very well লেখে, ভালো লেখে, অনেক ভালো লেখে। মনে করো এই ভেরি শব্দটি নাই, প্রথমে আমরা চিন্তা করছি ভেরি শব্দটি নাই, এভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা দেখব হি রাইটস ওয়েল, সে কেমন লেখে? ভালো লেখে। যেহেতু এই রাইট শব্দটিকে ডিসক্রাইব করছে ওয়েল, তাই এটি হচ্ছে একটি অ্যাডভার্ব। এডিভি মানে হচ্ছে অ্যাডভার্ব। আবার সে ভালো লেখে, কেমন ভালো লেখে? ভেরি ওয়েল, অনেক ভালো লেখে। এই অ্যাডভার্বটিকে আবার এই অ্যাডভার্বটি ডিসক্রাইব করেছে, তাকে একটা তার ডিগ্রিটা বোঝাচ্ছে, তার কোয়ান্টিটিটা মানে ডিগ্রিটা বোঝাচ্ছে এখানে। তো এই ভেরি শব্দটি আরেকটি অ্যাডভার্ব। ওকে,
অ্যাডভার্বটা একটু ট্রিকি। আমি অ্যাডভার্বের উপরে একটা আলাদা ক্লাস, মানে 40 মিনিটের একটা ভিডিও বানাবো আলাদা, তোমরা সেই ভিডিওটা দেখতে থাকবে। আই বাটনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো পাবা। ঠিক আছে? তো আজকে অ্যাডভার্ব নিয়ে আর কথা বলবো না, চলো এবার পরবর্তীটা দেখি। প্রিপজিশন। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। প্রি মানে কি? প্রি মানে আগে। দেখো এখানে হলো প্রি, এই যে প্রি পজিশন। প্রিপজিশন, প্রি মানে আগে, পূর্বে, আর পজিশন মানে অবস্থান। তো প্রিপজিশন বলতে কি বোঝানো হয়েছে তাহলে? পূর্বে অবস্থান। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেটি নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে, সেগুলি হচ্ছে প্রিপজিশন। কিছু কিছু ওয়ার্ড আছে যেটি নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে তাদের একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এটাই হলো প্রিপজিশন। দেখো কিভাবে। She sat on the chair. She sat on the chair. সে চেয়ারে বসেছিল। ওকে, সে চেয়ারে বসেছিল। স্যাট কিন্তু ভার্ব। তো সে চেয়ারে বসেছিল, এটা এই যে ওন শব্দটি, এখানে ওন শব্দটি কিসের আগে বসেছে? দ্য চেয়ার, এই নাউনটার আগে বসেছে। নাউনটার আগে বসে সে এর সাথে একটি সম্পর্ক করার চেষ্টা করছে। অতএব ওন হচ্ছে একটি প্রিপজিশন। অনেক প্রিপজিশন আছে। প্রিপজিশনের ব্যবহার একটু ট্রিকি আছে, তবে অ্যাডভার্বের মতো ট্রিকি না। আমরা জাস্ট প্রিপজিশন আরেকটা এক্সাম্পল দেখি, চলো। দ্য প্লেন flies over our head. The plane flies over our head. ওকে, এই যে মাথার উপর দিয়ে বিমান উড়ে যায়, ওভার, এই ওভার শব্দটি হচ্ছে একটি প্রিপজিশন। কি বলতো? PREPOSITION, প্রিপজিশন। এই ওভার শব্দটি হচ্ছে একটা প্রিপজিশন। পরে দেখো আওয়ার হেড, এই যে হেড হচ্ছে নাউন। আওয়ার হেড দুটি মিলিয়ে একটা নাউন ফ্রেজের কাজ করছে। এই নাউন ফ্রেজটার আগে ওভারটা বসে এই দ্য প্লেন ফ্লাইস পুরা অংশের সাথে একটা রিলেশন স্থাপনের চেষ্টা করছে। এটাই হলো প্রিপজিশন। আশা করছি প্রিপজিশন সম্পর্কে তোমাদের ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব কনজাংশন। CONJUNCTION, কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হচ্ছে বাক্যের বিভিন্ন পার্টকে যুক্ত করে। একটা বাক্যে একাধিক পার্ট যদি থাকে, সে একাধিক পার্টকে একটি পার্টের সাথে আরেকটি পার্টকে যুক্ত করে, মানে সংযোজক অব্যয়। কনজাংশন শব্দের অর্থ হলো সংযোজক অব্যয়, মানে সংযোগ করে, বাক্যের ভিন্ন ভিন্ন পার্টকে একসাথে যুক্ত করে। ওকে, দেখো কি? He came I went. He came, I went. সে এসেছিল, আমি গিয়েছিলাম। পুরো অপোজিট ধরনের একটা মানে কনসেপ্ট এখানে বোঝানো হয়েছে। হি কেম, সে এসেছিল, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তো এখানে আমরা যদি আলাদা একটা পুরো সেন্টেন্স ধরতে চাই,
আমরা যদি বানাতে চাই, তাহলে এখানে যদি আমরা বার দিই, তাহলে দেখো হি কেম, সে এসেছিল, বাট আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এই যে এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লোজ, এটা আরেকটা ক্লোজ। এই দুটো ক্লোজকে পুরো যদি একটা সেন্টেন্স আমরা ধরি, ঠিক আছে, একটা সেন্টেন্স যদি ধরি, তাহলে এটা একটা ক্লজ হয়, এটা আরেকটা ক্লজ হয়। এই দুটো ক্লজকে এই বাট কনজাংশনটি কি করেছে, যুক্ত করেছে। তাই বাট হলো একটা সংযোজক অব্যয়। এটা কি কনজাংশন। ওকে, বাট হলো একটা কনজাংশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ডু or die। এই যে অর শব্দটি এখানে লেখা হয়েছে, অর শব্দটি হচ্ছে একটি কনজাংশন। এখানে বোঝানো হচ্ছে ডু। ওকে, মানে এর সামনে কিন্তু একটা ইউ একটি শব্দ সাইলেন্ট হচ্ছে। ইউ ডু অর ইউ ডাই। তুমি কোনো কিছুটা করো, এটা করো, কোনো কিছু তাকে করতে বলা হচ্ছে। ডু অর ডাই, করো অথবা মরো। যদি না করো তাহলে কিন্তু মরবে। এই অর শব্দটি হচ্ছে একটি কনজাংশন। তো আমরা কনজাংশন দেখলাম, এবার আমরা দেখব ইন্টারজেকশন। INTERJECTION। Alas, I am undone। এই অ্যালাস শব্দটি হচ্ছে একটি ইন্টারজেকশন। কেন? কারণ এটি দ্বারা মনের দুঃখ, অনেক আবেগ, ইমোশন বোঝানো হয়েছে। কাজেই অ্যালাস হচ্ছে একটি ইন্টারজেকশন, অর্থাৎ যে শব্দ দ্বারা মনের কোনো আবেগ, স্ট্রং ইমোশন বোঝানো হয়, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা এসে বোঝানো হয়, তাকে বলা হয় ইন্টারজেকশন। অ্যালাস, হাই, আই এম আনডান, আমার পোড়া কপাল, হাই আমার পোড়া কপাল। ওকে, তো আমরা পার্সিপিস নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। আমরা যে ক্লাসরুমে ক্লাস নেই, এই ক্লাসরুমের ক্লাসের তুলনায় অনলাইনে যে ইউটিউব ভিডিও তোমাদেরকে দেওয়া হয়, আমি দিচ্ছি তোমাদেরকে নিয়মিতভাবে। তো এই নিয়মিত ভিডিওগুলো আমাদের ক্লাসরুম এডুকেশনের চেয়ে কি খারাপ মনে হয়? তোমরা অনলাইনে কোনো একটি শব্দ, কোনো একটি কথা টিচারের একবার শুনেছ, কিন্তু মনে রাখতে পারোনি, এক সপ্তাহ, 2 সপ্তাহ বা কিছুদিন পরে ভুলে গিয়েছো, তোমরা কিন্তু সেই ইউটিউবের ওই ভিডিওটা বের করে আবার কিন্তু সেটা দেখে নিতে পারো। কাজেই এখানে যতবার খুশি ততবার কিন্তু তুমি রিপিটেশন, অর্থাৎ একই জিনিস দেখতে পাচ্ছ, মনে করার সুযোগ পাচ্ছ। কাজেই অনলাইনটা আমার কাছে আপাত দৃষ্টিতে কিন্তু বেশ খানিকটাই সহজ মনে হচ্ছে, ইজি মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তখন তোমরা সেই ভিডিওগুলো যাতে পেয়ে যেতে পারো। তো আজকে পার্সিপিসের ব্যাপারে শর্ট কিছু আলোচনা করা হয়েছে, কিছু টেকনিক তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, সে প্রত্যাশায় তোমাদের কাছ থেকে আপাতত এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।